সুপ্রিয় দর্শক, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি চ্যানেল জেড আয়োজিত নিয়মিত সংবাদ বিশ্লেষণ অনুষ্ঠান জেড ফোকাসে। আপনাদের সঙ্গে আছে আমি সাইদ খান। আলোচনার জন্য প্রতিদিনের মতো আজ আমাদের সাথে একজন অতিথি রয়েছেন। আমাদের সাথে স্টুডিওতে উপস্থিত আছেন সিনিয়র সাংবাদিক, কলামিস্ট, গবেষক, লেখক আমিন আল রশিদ। আমিন ভাই, ধন্যবাদ। আপনাকে ধন্যবাদ। দর্শক, আপনারা জানেন জেড ফোকাসে আমরা প্রতিদিন এই দিনের উল্লেখযোগ্য খবর ধরে বিশ্লেষণ করে থাকি। অতিথির মুখ থেকে সমসাময়িক বিষয়ের ব্যাখ্যা বিশ্লেষণ শুনে থাকি। আমিন ভাই, আজও আমাদের হাতে অনেকগুলো খবর রয়েছে। নিশ্চয়ই আপনিও এই খবরগুলো সবগুলোই আপনারও নজরে পড়েছে। সেটি হচ্ছে যে গতকালকে প্রধান নির্বাচন কমিশনার বলেছেন যে পিআর পদ্ধতিতে নির্বাচন হতে হলে সংবিধান পরিবর্তন করতে হবে। যদি সংবিধান পরিবর্তন করা না যায় সেক্ষেত্রে প্রচলিত পদ্ধতিতেই নির্বাচন হবে, তার মানে আগের পদ্ধতিতেই নির্বাচন হবে। এটি একটি খবর। আর একটি খবর হচ্ছে নির্বাচন আয়োজনকে ভণ্ডুলের চেষ্টা করছে পতিত শক্তি এবং আরও কিছু ষড়যন্ত্র হচ্ছে। এই কথাগুলো বলেছেন প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস। এই প্রথম তিনি কিন্তু নির্বাচন নিয়ে এক ধরনের শঙ্কা খোদ প্রধান উপদেষ্টা হিসেবে ব্যক্ত করলেন এটি। এবং রাজনৈতিক দলগুলো কিন্তু, বিশেষ করে বিএনপি, এই কথাটি বেশ কিছুদিন ধরে বলে আসছিল। এটি একটি খবর রয়েছে। এছাড়া আরেকটি খবর রয়েছে, একটি জাতীয় দৈনিক খবর প্রকাশ করেছে, বেড়েছে ঘুষের রেট। যে পরিবর্তিত বাংলাদেশে আমরা অনেক কিছু পরিবর্তনের মধ্যে সবচেয়ে যেটি গত 15 বছর বা তারও বেশি সময়, আরও বেশি সময়, গত 2 দশক ধরে আমাদের যেই জিনিসটি সবচেয়ে বেশি কষ্টের এবং নিপীড়নমূলক মনে হয়েছে সেটি হচ্ছে ঘুষ। রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলো এবং সরকারি যে কোনো কাজে, এখন বেসরকারি কাজেও ঘুষের একটা রেওয়াজ শুরু হয়েছে এবং সেই ঘুষের রেটটা বেড়ে গেছে। এছাড়াও উত্তরা মাইলস্টোন কলেজের স্কুলে যে বিমান বিধ্বস্ত হয়ে সেখানে মৃত্যুর সংখ্যা বেড়েই চলছে। এখনও অনেকে হাসপাতালে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন, যদিও চিকিৎসক এবং যেসব হাসপাতালে এই আহতরা রয়েছেন তাদের চিকিৎসায় কিন্তু যথেষ্ট আন্তরিকতা আমরা দেখেছি। বিদেশ থেকেও বিশেষজ্ঞ চিকিৎসক প্যানেলের তাদের চিকিৎসার উদ্যোগ নেওয়া হয়েছে। রাজনৈতিক দলগুলোও কিন্তু সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে। আমিন ভাই, আমরা শুরু করতে চাচ্ছি নির্বাচন ভণ্ডুলের ষড়যন্ত্রের গন্ধ কেন প্রধান উপদেষ্টা পেলেন? দেখেন, রাজনীতিতে এই ষড়যন্ত্র তত্ত্বটা বছরের পর বছর ধরে চলে এবং সরকারের তরফে সবসময়, এটা অতীতেও আমরা দেখেছি যে যখন সরকার কোনো কাজ কাঙ্ক্ষিত মাত্রায় করতে না পারে, সেটি হোক তার অদক্ষতার কারণে, হোক অন্য কোনো কারণে, সোজা বলে দেন যে এটা ষড়যন্ত্র, বিরোধীদের ষড়যন্ত্র। আমরা রসিকতা করে গত আমলে বলতাম যে কোনো রাস্তায় অ্যাক্সিডেন্ট হয়েছে তাকে দায়ীকে বিএনপি জামাতের ষড়যন্ত্র। এমন পর্যায়ে চলে গেল যে যা কিছুই খারাপ ঘটবে সবই বিএনপি জামাতের ষড়যন্ত্র। রানা প্লাজা, ওটাও বিএনপি জামাত ধাক্কা মেরে দিয়েছে। এই একই বয়ানে এখন আমরা এই ইন্টারিম সরকারকেও দেখছি যে ওনারা প্রতিনিয়তই যা কিছুই হচ্ছে সবই হচ্ছে ষড়যন্ত্র। এবং গতকালকে প্রধান উপদেষ্টার ওই মিটিংয়ের পরে প্রেস উইং থেকে যে স্টেটমেন্টটা পাঠানো হয়েছে সেখানে আমরা একটা বাক্য দেখছি এরকম যে পতিত শক্তি গন্ডগোল লাগিয়ে নির্বাচন আয়োজন ভণ্ডুল করার চেষ্টা করছে। পতিত শক্তি আওয়ামী লীগ। আমি এখন 2-3টা প্রশ্ন একটু রেজ করি যে, এক, নির্বাচন ভণ্ডুল করলে আওয়ামী লীগের লাভ কি? নির্বাচন হলে কার লাভ, হলে কার ক্ষতি? এই প্রশ্নের উত্তর যদি আপনি দেখেন তাহলে কিন্তু এইটা অন্তঃসারশূন্য প্রমাণিত হবে। কারণ হলো, পতিত শক্তি আওয়ামী লীগ এখন যে কোনো মূল্যে চাইবে দেশে নির্বাচনটা হয়ে যাক। নির্বাচনটা হয়ে গেলে অ্যাপারেন্টলি বাংলাদেশে যে জনসমর্থন বিএনপির, অতীতে তার 4 বার রাষ্ট্র ক্ষমতা পরিচালনার যে এক্সপেরিয়েন্স, এবং এর বাইরে অন্যান্য সক্রিয় যেসব দল এখন আছে, জামাত, ইসলামী আন্দোলন বাংলাদেশ এবং এনসিপি একেবারেই নতুন দল, তার নিবন্ধনটা হয় নাই। তাহলে সাধারণভাবে মানুষেরা মনেই করে যে একটি যদি ক্রেডিবল ইলেকশন হয় বিএনপি ক্ষমতায় আসবে, এবং বিএনপি ক্ষমতায় যদি আসে তাহলে সবচেয়ে বেশি লাভ আওয়ামী লীগের। কারণ আওয়ামী লীগ তখন কিন্তু নতুন ভাবে একটু ঘুরে দাঁড়ানোর চেষ্টা করতে পারে। রাজনৈতিক সরকার আসলে রাজনীতি, হ্যাঁ সেটাই বলছি, যে কোনো সরকার, মানে যে কেউ সরকার গঠন করুক না কেন, একটা পলিটিক্যাল প্রসেস শুরু হয়ে গেলে লাভটা হবে মূলত আওয়ামী লীগের। কারণ তারা তখন, কারণ এখন তো একটা অস্থিরতার মধ্যে, তো কি হবে না হবে, আগামী 3 তারিখে কি হবে আমরা কোনো কিছুই জানি না, একটা অনিশ্চয়তার মধ্যে আছি। ফলে অনিশ্চয়তার মধ্যে আওয়ামী লীগের জন্য রিস্ক। ফলে নির্বাচন ভণ্ডুলের চেষ্টা আওয়ামী লীগ করে, এটা আমার মনে হয় না, লজিক্যাল মনে হয় না। বরঞ্চ প্রধান উপদেষ্টার এটা বলা উচিত
যে স্বীকার করে নেওয়া উচিত যে তার যারা প্রধান স্টেক হোল্ডার ছাত্ররা। উনি বলেছেন দায়িত্ব নেওয়ার পরে একাধিকবার যে ছাত্ররা আমাদের প্রাথমিক নিয়োগকর্তা, এবং এটা তো খুব দৃশ্যমান যে এনসিপিকে সরকার যেভাবে সমর্থন দিচ্ছে, তাদেরকে যেভাবে প্রোটোকল দিচ্ছে, বিভিন্ন জায়গায় তারা যে পদযাত্রা করতে যাচ্ছে, সেখানে আমরা যেভাবে রাষ্ট্রীয় বাহিনীগুলোকে তাদের পেছনে সর্বশক্তি নিয়ে করতে দেখছি, একটি নতুন নিবন্ধন হয় না এরকম একটি দলকে এনসিপিকে সরকার যে প্রোটোকলটা দিচ্ছেন, বিভিন্ন খবর আপনিও দেখেছেন, তাতে এটা খুবই সরকার নিজেই এস্টাবলিশ করে দিয়েছে বাই দিস টাইম যে এটা হচ্ছে সরকারি দল। তাহলে এনসিপি যদি সরকারি দল হয় এবং তাদের আরেকটা স্টেক হোল্ডার হচ্ছে জামাত এবং আরেকটা স্টেক হোল্ডার হচ্ছে ইসলামী আন্দোলন বাংলাদেশ, এবং কালকেই সম্ভবত একটা পত্রিকা রিপোর্টও করলো, এবং আপনার এই অনুষ্ঠানের আগে আমি একবার বলেছিলাম যে হয়তো আগামী নির্বাচনটায় বিএনপি থাকবে একদিকে এবং এনসিপি জামাত ইসলামী আন্দোলন বাংলাদেশ হয়তো একটা জোট করবে, এবং কালকে দেখলাম কেউ একটা রিপোর্টও করলো এটা। তাহলে সরকারের যারা স্টেক হোল্ডার, ইলেকশনটা হয়ে গেলে তাদের বরং লস, বিশেষ এনসিপির লস। কারণ আপনি দেখেন যে এনসিপি রাষ্ট্র ক্ষমতায় নাই, আনুষ্ঠানিকভাবে তারা সরকারি দল না, কিন্তু তারা পুরোপুরি ক্ষমতা কাঠামোর মধ্যে ঢুকে গেছে, তারা ক্ষমতা চর্চার মধ্যে আছে, এবং 2 দিন 3 দিন পর পর এক একটা অভিযোগ। এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কালকে রাতেও তো ঢাকায় গুলশান একজন সাবেক এমপির বাড়িতে চাঁদাবাজি করতে গিয়ে 5 জন অ্যারেস্ট হল, শাম্মী আহমেদের বাড়িতে। এখন তারা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের, সরাসরি এনসিপির না, কিন্তু এই এনসিপি তো বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনেরই তো দল। তাহলে আপনি দেখেন যে এই এনসিপি বা তাদের ছাত্র সংগঠনে তাদের পদ রয়েছে। তাহলে এই যে কয়দিন পর পর চাঁদাবাজি, এদের দখলবাজি, এদের ক্ষমতা প্রয়োগের যে একটা মধু খাওয়ার মধ্যে তারা ঢুকে গেছে, নির্বাচন হয়ে গেলে যদি বিএনপি ক্ষমতা আসে, আপনি এনসিপি জামাত ইসলামী আন্দোলন বাংলাদেশকে তার খুঁজে পাবেন না, যদি তারা শক্ত বিরোধী দল না হয় এবং যদি তারা ক্ষমতায় আসতে না পারে। তাহলে আমি তো মনে করি যে ইলেকশনটা ভন্ডুল করতে চাইবে, ইলেকশন হয়ে গেলে যারা ক্ষমতায় থাকতে পারবে না বলে সম্ভাবনা আছে তারা। এখানে আওয়ামী লীগের লাভটা কি? উনি বলছেন যে পতিত শক্তির লাভটা কি? আওয়ামী লীগের লাভটা কি? নির্বাচন না হলে এই সরকার দীর্ঘদিন থাকবে, ইউনূস সরকার, অন্তর্বর্তী সরকার দীর্ঘদিন থাকলে আওয়ামী লীগের লাভটা কি? বরঞ্চ আওয়ামী লীগের তো এটা লস যে উনি যতদিন থাকবেন ততদিন পর্যন্ত আওয়ামী লীগের লোকেরা দৌড়ের উপরে থাকবে। আপনি কি মানে রিলেট করতে পারছেন যে বিএনপি সরকার, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান কিন্তু সেভারাল টাইম বলেছেন যে অদৃশ্য শক্তি নির্বাচন ভন্ডুলের চেষ্টা করছে, তাহলে কি অদৃশ্য শক্তি এটাই? আমরা আশ্চর্যজনক অদৃশ্য শক্তি আমার তো মনে হয়। অদৃশ্য শক্তি কি? অদৃশ্য শক্তি তো ধরেন ফেরেশতা, শয়তান। তো আমরা রাজনীতিতে যাদেরকে দেখি তারা সব দৃশ্যমান, এবং তারেক রহমানের কথা বলেছিলেন অনেকদিন আগে, আপনার মনে থাকবে যে আমাদের অদৃশ্য শত্রু সক্রিয় হয়েছে, এরকম বলেছিলেন যে দৃশ্যমান শত্রু তো আছেই, অদৃশ্য শত্রু সক্রিয় হয়েছে। এটা পলিটিক্যাল পার্টির ক্ষেত্রে ঠিক আছে, একটা পলিটিক্যাল পার্টির অনেক ধরনের শত্রু থাকে, দেশের ভেতরে থাকে, দেশের বাইরে থাকে, কিন্তু ইলেকশন ভন্ডুল কারা করতে চায় এইটা অদৃশ্য লাগে না, এটা আমরা দেখতেছি, পরিষ্কার বোঝা যাচ্ছে। এবং বিএনপি মহাসচিবও বলছেন যে, এবং আমি যেটা বলছিলাম যে খুব দুঃখজনক, আশ্চর্যজনক যে লন্ডন বৈঠকের পরে একটা আওয়াজ উঠে গিয়েছে যে ইলেকশনটা বোধহয় হয়ে যাচ্ছে। আমি তখন লিখেছিলাম একটা পত্রিকায় যে না, এত আশাবাদী হওয়ার সুযোগ নাই, কারণ বাংলাদেশ এখন যেরকমের একটা অস্থির অবস্থার মধ্যে দিয়ে যাচ্ছে, ইন্টারিম না আসলে ইন্টারিম, এই অস্থিরতার মধ্যে সরকার প্রধান যদি কালকে জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়ে ঘোষণাও করে দেন যে 12ই ফেব্রুয়ারি নির্বাচন হবে, এরপরেও এটা বিশ্বাস করার যথেষ্ট মানে সংশয় থাকবে বিশ্বাস করার ক্ষেত্রে যে আসলে ইলেকশনটা হবে কিনা। এবং ধরেন স্কেডিউল ডিক্লেয়ারের আগে আসলে আমি তাও মনে করি না, তফসিল ঘোষণার পরেও বাংলাদেশের নির্বাচন হয় নাই 1/11 সময়। তার মানে কি 1/11 সময় বাংলাদেশের যে সিচুয়েশন ছিল, এই সময়ের বাংলাদেশের সিচুয়েশন তার চেয়ে খারাপ, নানা কারণেই খারাপ। এটা আমি প্রমাণ করে দিতে পারবো, আপনাকে অঙ্ক করে দেখিয়ে দিতে পারবো যে 1/11 সময়ের চাইতেও এই সময়ের বাংলাদেশের রাজনৈতিক, অর্থনৈতিক, সামাজিক অবস্থা অনেক খারাপ। সামাজিক এত ক্রাইসিস ছিল না, ধরেন এত মব ছিল না, এবং ইন্টারনাল ক্লাশ, ইন্টারনাল কনফ্লিক্ট এত ছিল না, সাংবাদিকরা সাংবাদিকের বিরুদ্ধে, পুলিশের বিরুদ্ধে, আর্মির বিরুদ্ধে, এই সিনারিও আমরা 1/11 সময় দেখি নাই, তাই না? সুশীল সমাজের বিরুদ্ধে। এটা তো হয় না, একটা রাষ্ট্র পরিষ্কার ডিভাইডেড হয়ে যায়, অভ্যুত্থানের পক্ষে অভ্যুত্থানের বিপক্ষে, জুলাইয়ের পক্ষে জুলাইয়ের বিপক্ষে, 1 বছর হতে না হতেই এই রকমের ডিভাইডেড হয়ে গেল, এটা খুবই আনফর্চুনেট। এবং আমি মনে করি না যে ইলেকশন, যেমন কালকেই বৈঠকের পরে জাতীয় পার্টির একাংশের চেয়ারম্যান সম্ভবত উনি বলেই দিলেন যে প্রধান উপদেষ্টা 4-5 দিনের মধ্যে তারিখ ঘোষণা করতে পারেন। তারিখ ঘোষণা করলেই ফেব্রুয়ারিতে বা ডিসেম্বরে ভোট হয়ে যাবে, এরপরে সিইসি তারিখ শিডিউল ঘোষণা করলেই ইলেকশনটা হয়ে যাবে, আমার সেটা মনে হয় না। কারণ এই সময়ের মধ্যে অনেক কিছু ঘটবে। আগামী 3 তারিখ আমাদের জন্য একটা খুব সিগনিফিকেন্ট ডে, 3রা আগস্ট। এনসিপির বড় কর্মসূচি আছে ঢাকায়, এটাকে তারা ঢাকা সমাবেশ সম্ভবত নাম দিয়েছে। তারা বলেছে, ঘোষণা দিয়েছে এই দিন তারা
জুলাই সনদ আদায় করে ছাড়বে। এবং আপনি নিশ্চিত থাকেন জুলাই সনদ ইস্যুতে একটা বড় ধরনের কেওয়াস তৈরি হওয়ার শঙ্কা আমি দেখছি, এবং যদি তাই হয় তাহলে রাজনৈতিক পরিস্থিতি আরো ভলাটাইল হবে। এখন জুলাই সনদ জিনিসটা কি, এইটা এখন পর্যন্ত আমার কাছে ক্লিয়ার না, রাজনৈতিক দলগুলোর কাছে ক্লিয়ার না কি থাকবে ওটার মধ্যে, ওটা কি কিভাবে লেখা হবে, টেক্সট কি কি সাবজেক্ট থাকবে, এইটাকে আপনি এখন পর্যন্ত জানেন? আজকে 27শে জুলাই, এই মাসের আছে 4 দিন। তাহলে প্রফেসর আলী রিয়াজ, যিনি এই ঐকমত্য কমিশনের ভাইস প্রেসিডেন্ট, ইনি একাধিকবার বলেছেন যে এই মাসের মধ্যেই শেষ করতে চান। যদি 3 তারিখ বা 5 তারিখের মধ্যে আপনি জুলাই সনদ ঘোষণা করতে চান তাহলে তো ড্রাফটটা হওয়ার কথা বাই দিস টাইম। আপনি কি ড্রাফটটা দেখেছেন? ড্রাফটটা কে করছেন? ঐকমত্য কমিশন ড্রাফট করছে। এনসিপির কথাবার্তায় মনে হচ্ছে যে তারা ড্রাফট করবে, এবং তারা যে ড্রাফট করবে, তারা যেভাবে টেক্সট বলবে, তারা যা চাইবে সেরকম হতে হবে। তো সরকার সেটা মেনে নেবে? আচ্ছা, এনসিপির ড্রাফট অনুযায়ী সরকার মেনে নিল, এটা বিএনপি মেনে নেবে? বিএনপি যদি না মানে তখন এই জুলাই সনদ নিয়ে কি হবে? এনসিপি কি একটা মানে ঢাকা সমাবেশ যেটাকে বলছে, তারা কি এটা মার্চ টু ঢাকার মতো কোনো কর্মসূচি করবে? আমি ঠিক জানি না। আমার কাছে মনে হচ্ছে আগামী 3রা আগস্ট এটা খুবই সিগনিফিক্যান্ট ডে আমাদের জন্য। ফলে এর আগে আপনি কোনো কিছু প্রেডিক্ট করতে পারবেন না কি হবে। আবার আগস্টের পরেও ফেব্রুয়ারি যদি ইলেকশন ধরেনও, তারপরে 6-7 মাস, এই সময়ের মধ্যে কি কি হবে আপনি তো জানেন না। ফলে ইলেকশন 4-5 দিনের মধ্যে ডেট ঘোষণা করবেন, শিডিউল হয়ে যাবে। আমার কাছে এত সরল মনে হয় না, পলিটিক্যাল অঙ্ক এত সোজা না আসলে। আপনার কাছে কি মনে হয়? আমার কাছে মনে হয় একটা অনিশ্চয়তা আরো সামনে আছে। অনিশ্চয়তা সামনে আছে কারণ ওই যে লাভ লসের প্রশ্ন বললাম, নির্বাচন হলে কার লাভ, নির্বাচন না হলে কার লাভ, এই লাভ লসের অঙ্কে কারা জিতবে আসে। পলিটিক্স তো দিন শেষে ক্ষমতার খেলা। আওয়ামী লীগ কেন ক্ষমতাচ্যুত হলো? কারণ সে শেষ পর্যন্ত পাওয়ারের কাছে হেরে গেছে। সেই পাওয়ারটাকে, তার রাষ্ট্রীয় সমস্ত মেকানিজম তার কাছে পাওয়ার ছিল, কিন্তু জনগণ নেমে গেছে। কিন্তু প্রফেসর ইউনূস যে বললেন যে নির্বাচন ভণ্ডুলের ষড়যন্ত্র, আমি তো আপনি বলেছি যে ষড়যন্ত্র তত্ত্ব তো সব সরকার দেয়। আপনার দায়িত্ব কি? সরকার প্রধানের দায়িত্ব কি? সরকারের দায়িত্ব কি? কোনো ষড়যন্ত্র দেখছেন না? ওনার এই সরকারের ব্যর্থতা বলতে আনডাউটেডলি সরকারের ব্যর্থতা, অদক্ষতা। ব্যর্থতা বলার চেয়ে অদক্ষতা বলা ভালো। বাংলাদেশের হিস্ট্রিতে এত অদক্ষ সরকার কখনো এসেছে বলে আমার মনে হয় না। কারণটা কি? কারণটা এই সরকারের যারা রয়েছেন তারা তো স্ব ক্ষেত্রে অনেক সফল মানুষ। সফল আমাকে আপনি পুলিশের আইজি বানিয়ে দিলে লাভ আছে? আমি তো খুব ভালো মানুষ। এটা হবে না তো ভাই। আমার যেটা কাজ আমাকে সেটা করতে দিতে হবে। আপনি রাষ্ট্র চালানো পলিটিক্যাল কাজ, নন পলিটিক্যাল লোক দিয়ে রাষ্ট্র চালানো যায় নাকি? আপনি একটা এনজিওর বিরাট সিইও, এনজিওর বিরাট সিইও কে আপনি সেনাপ্রধান বানিয়ে দিলে হবে? উনি তো ওনার জায়গাটা এক্সপার্ট। আপনি বিরাট প্রফেসর, আপনি বিরাট আইনের অধ্যাপক, সংবিধান নিয়ে আপনার অনেক কাজ, সংবিধানে আমার অনেক কাজ। এখন আমাকে আপনি যদি ডিসি বানিয়ে দেন, আমি চালাতে পারবো জেলা প্রশাসন। প্রত্যেকটা কাজের তো ভাই একটা এরিয়া আলাদা। রাষ্ট্র হচ্ছে একটা পলিটিক্যাল ইনস্টিটিউশন, এবং সেই পলিটিক্যাল ইনস্টিটিউশন মাস্ট রান বাই দ্য পলিটিশিয়ানস। তা আপনি যাদেরকে বসেছেন কেউ তো পলিটিক্যাল লোক না। এরা কয়টা লোক রাষ্ট্রটা বোঝে? কয়টা লোক পলিটিক্যাল, মানে মানুষের সঙ্গে এদের কয়টা লোকের সংযোগ আছে? কিন্তু ওনাদের মধ্যে অনেকেই তো রাষ্ট্র পড়ান। পড়ানো আর রাষ্ট্র চালানো এক জিনিস নাকি? আমি তো বললাম তো যে একটা লোক একাডেমিক্যালি খুবই সাউন্ড হইতে পারেন, একটা লোক খুব ভালো অ্যাডমিনিস্ট্রেটর হইতে পারেন তার প্রতিষ্ঠানে। আপনি আপনার প্রতিষ্ঠানের সিইও, আপনি খুবই ভালো আপনার প্রতিষ্ঠান চালাইতে পারেন, কিন্তু আপনাকে ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান বানিয়ে দিলে আপনি হয়তো হাবুডুবু খাবেন। প্রত্যেকটা কাজ আলাদা, ব্যক্তি আলাদা, কাজের ধরনটা আলাদা। এইখানে যাদেরকে আপনি বসিয়েছেন নিঃসন্দেহে তারা ভালো মানুষ। তো ভালো মানুষ দিয়ে রাষ্ট্র চলবে? আমার তো ভাই যোগ্য লোক লাগবে, দক্ষ লোক লাগবে। ওনারা 11-12 মাস ধরে একই কথা বলছেন। এই ষড়যন্ত্র, এত ষড়যন্ত্র তত্ত্ব খুঁজলে আপনি কাজ করতে পারবেন না। আপনি নিজে দক্ষ না তো, আপনি তো কোনো কিছু ট্যাকল করতে পারেন না তো। আপনি ধরেন পরশুদিন সম্ভবত না তার আগের দিন একটা বড় জাতীয় দৈনিকে, মানে শীর্ষ জাতীয় দৈনিকে একটা গোলটেবিল বৈঠক হলো। সেইখানে ব্যবসায়ীরা যে ভাষায় কথা বললেন, এই যে আপনার 35% শুল্ক ইস্যুতে যে গন্ডগোলটা লাগবে, আমার প্রতিবেশী ভারতের পোশাক আমেরিকার বাজারে যাবে 0 শুল্কে। ভিয়েতনাম আমার সবচেয়ে বড় প্রতিদ্বন্দ্বী, তার পণ্য যাবে 20%, আমার 35%। তা আপনি ভারত ভিয়েতনামের সঙ্গে আপনি পাল্লা দেবেন কি করে? বাংলাদেশের পোশাক শিল্প তো একদম মার খাবে। আর বাংলাদেশের প্রধান রপ্তানি পণ্য পোশাক, মানে পোশাক শিল্প দিয়ে মার খায়, আপনি ইকোনমির অবস্থা কি হবে বোঝেন? এইখানে যে বিনিয়োগটা হয়েছে, মানে বিগত বছরগুলো বিলিয়ন ডলারের বিনিয়োগ, এগুলো এরা কি সব পোশাক লোকাল মার্কেটে ছেড়ে দেবে, গুলিস্তানের ফুটপাতে ছেড়ে দেবে? এই কতগুলো ফ্যাক্টরি বন্ধ হবে। এত পণ্য কি লোকাল মার্কেট এটা নিতে পারবে? এই একটা শার্ট আমরা তো ধরেন ভ্যান থেকে কেনা শার্ট, এইটা আপনি শোরুম থেকে, আপনি যদি H&M এর শোরুম থেকে কেন, এটা দাম দিয়ে আমি কিনবো, এটা আমি তো এটা কিনছি 500 টাকায়। তো এত সোজা না ইকোনমিটা। ফলে আপনার এই ইকোনমি একটা বড় ক্রাইসিসের মধ্যে পড়ে গেছে, এটা ব্যবসায়ীরা বলছেন, সুশীল মানে যারা ইকোনমি নিয়ে কাজ করেন তারা বলছেন, আর সরকার বলছে ষড়যন্ত্র। আওয়ামী লীগ ষড়যন্ত্র করে কি? আওয়ামী লীগ তো নাই মাঠে আছে। আমি জানি গোপালগঞ্জ স্যার কোথায় আওয়ামী লীগ আছে,
ঠিকঠাক মতো। ফলে ষড়যন্ত্র তত্ত্ব প্রশাসনের মধ্যে তো রয়ে গেছে ঘাপটি মেরে। তা তো থাকবে, ঘাপটি মেরে থাকা মানে কি? এখন ধরেন আওয়ামী লীগের আমলে যাদের নিয়োগ হয়েছে, আচ্ছা তাদের তো একটা ওই আওয়ামী লীগের প্রতি সফট কর্নার থাকবে, যেহেতু ওই সরকারের আমলে তার নিয়োগ হয়েছে। কিন্তু সারা পৃথিবীতেই এটা সিস্টেম। তো একটা দলের, একটা সরকারের অধীনে যাদের চাকরি হয় তারা সবাই কি পলিটিক্যাল পার্টির লোক? বিগত আওয়ামী লীগের 15 বছরে জামাতের লোকেরা পুলিশের এসপি হয় নাই, আর্মিতে জামাতের লোক নাই, সব আওয়ামী লীগের লোক হয়েছে নাকি? বিএনপির লোক নাই পুলিশে, প্রশাসনে বিএনপির লোক নাই। এখন একটা লোক ছাত্র জীবনে কি করতো, তার বাপ চাচা কোন দল করতেন, সেটা দিয়ে আপনি তার কাজ মাপলে তো হবে না। ওনার উপরে যে অর্পিত দায়িত্ব, উনি এসপি হবার পরে, ডিসি হবার পরে, আমলা হবার পরে, আর্মি হবার পরে, ওনার রোলটা কি ছিল? রাষ্ট্রের প্রজাতন্ত্রের কর্মচারী হিসেবে ওনার যে রোলটা প্লে করবার কথা, সেটা উনি করেছেন কিনা? উনি কোন সরকার আমলে, তাহলে তো একটা সরকার আসবে, বিগত সরকার আমলে নিয়োগপ্রাপ্ত সবাইকে বাদ দিয়ে দিতে হবে, এটা সম্ভব নাকি? আপনি এই সমস্ত পুলিশ, ধরেন 1 লক্ষ পুলিশ আপনি বাদ দিয়ে দিবেন, নতুন পুলিশ দিবেন? 1 লক্ষ পুলিশ আপনি কনস্টেবল পাবেন। কনস্টেবল থেকে একটা লোকের এসপি হতে, ওসি হতে, ডিআইজি হতে, আইজি হতে কত বছর লাগে, কতগুলো ট্রেনিং লাগে? আপনি সব আর্মি বাদ দিয়ে দিবেন, নতুন আর্মি নেবেন আপনি। আর্মি একটা মেজর জেনারেল হতে একজন লোকের কি পরিমাণ পরিশ্রম, কি পরিমাণ ট্রেনিং, কি পরিমাণ অভিজ্ঞতা লাগে, কাজের দক্ষতা লাগে। তো আপনি আওয়ামী লীগের আমলে নিয়োগপ্রাপ্ত, অতএব সমস্ত আর্মি অফিসার বাদ, সমস্ত আমলা বাদ, সমস্ত। একটা লোককে আপনি আজকে শিক্ষানবিশ ধরেন অ্যাসিস্ট্যান্ট কমিশনার হিসেবে নিয়োগ দিবেন, তাই না? কিন্তু দায়িত্ব নেওয়ার পরের দিন আপনি ডিসি বানিয়ে পাঠিয়ে দিবেন বরিশাল, এটা হয়? তাহলে আপনি আওয়ামী লীগের আমলে নিয়োগপ্রাপ্ত হয়েছে বলেই তারা সবাই ফ্যাসিস্ট, তারা সবাই ফ্যাসিস্টের দোষর, তাদের দিয়ে কাজ হবে না, এইসব উদ্ভট কথাবার্তার কোনো মানে হয় না আসলে। জি আমিন ভাই, আমরা প্রায় শেষের দিকে আমরা আরেকটি বিষয়ে আলোচনা করতে যাচ্ছি, সেটি হচ্ছে যে প্রধান নির্বাচন কমিশনার বলেছেন যে পিআর পদ্ধতিতে নির্বাচন হওয়ার সুযোগ নেই, যদি হতে হয় তাহলে সংবিধান পরিবর্তন করতে হবে। পিআর পদ্ধতিটা বাংলাদেশের জন্য একদমই একটা বিভ্রান্তিকর আইডিয়া। আমি বলি বিভ্রান্তিকর আইডিয়া। এই জায়গায় আমার প্রশ্নটি অন্য জায়গায়। প্রশ্নটি হচ্ছে, কয়েকটি দল বলেছে পিআর ছাড়া নির্বাচন হতে দেবে, কারণ হতে দেবে না, তারা চায় না, কারণ তারা জানে পিআর ছাড়া বর্তমান পদ্ধতিতে নির্বাচন হলে তারা জিতবে না। কারণ এখন যে বিদ্যমান সিস্টেম আমাদের, তাতে ধরেন একটা আসনে প্রার্থী 10 জন, তার মধ্যে যে প্রার্থী 1 ভোট বেশি পাবে সে এমপি, বাকি 9 জন হেরে যাবে। আর পিআর এর সিস্টেম হলো কি, আপনি যত ভোটই পান না কেন, টোটাল বাংলাদেশের 300 আসনে যত ভোট পড়বে সেই ভোটের প্রাপ্ত অনুপাত অনুযায়ী আপনি আসন পাবেন। ধরেন এনসিপি সারা বাংলাদেশে ভোট পড়লো 10 কোটি, সেখানে এনসিপি 5% ভোট পেলে, তাহলে 3 5 15টা আসন সে পাবে। তো এনসিপি যদি 15টা আসন পায়, তাহলে তো এনসিপির যারা শীর্ষ নেতা সবাই সংসদে যেতে পারবে। জামাত যদি 10% ভোট পায়, তাহলে 30টা আসন পাবে। 30 আসন পাইলে জামাতের জন্য এনাফ, মোর এনাফ। তাহলে ওই জন্য তারা বলছে, এনসিপি, জামাত এবং ইসলামী আন্দোলন বলছে তারা হতে দেবে না পিআর ছাড়া, কারণ পিআর হলে পরেই তাদের পক্ষে সংসদে যাওয়া ইজি। কারণ জামাত 10% ভোট তো পাবে নিশ্চয়ই। আমি জানি না, বিগত দিনের হিসাবে বলছে জামাতের ভোট হয়তো বেড়েছে আগের চেয়ে, অথবা কমেছে, আমি জানি না, ধারণা থেকে বলছি। এনসিপির নিশ্চয়ই অনেক ভোটার আছে, কিন্তু এনসিপি কি সমস্ত 300 আসনে বিএনপির সঙ্গে ফাইট করে তারা জিতে আসতে পারবে কয়জন? তাহলে বিদ্যমান সিস্টেমে লাভ হচ্ছে বিএনপির, বিদ্যমান সিস্টেমে লস হচ্ছে এই যারা চায় পিআর। এবং এটা ঠিকই যে সংবিধান আইন পরিবর্তন ছাড়া আপনি এরকম একটা পুরো নির্বাচনী সিস্টেম বাতিল করতে, চেঞ্জ করতে পারবেন না। কিন্তু সরকার যদি চায়, এটা সম্ভব। সরকার অধ্যাদেশ জারি করে বহুত কিছু করে ফেলে, বাই সিস্টেম করেছে তো। তাহলে অধ্যাদেশ জারি করে সরকার যদি বলে যে আমরা পিআর সিস্টেমে নির্বাচন করব, তাহলে এটা সম্ভব, কিন্তু এটা একটা কেওয়াজ হবে। এবং আমি মনে করি বাংলাদেশের বাস্তবতা এখন পর্যন্ত পিআর একটা বিভ্রান্তিকর আইডিয়া। এটা করলে এটা ব্যাপক কেওয়াজ হবে। এইটা বেলজিয়ামের জন্য, জার্মানির জন্য, ইভেন নেপালের জন্য হয়তো অ্যাপ্লিকেবল, কিন্তু পৃথিবীর, আমার যদ্দূর ধারণা, বাংলাদেশ এবং পাকিস্তান ছাড়া পৃথিবীর কোথাও আর তত্ত্বাবধায়ক সরকার সিস্টেম নাই। তো বাংলাদেশের তত্ত্বাবধায়ক সিস্টেম আপনি ভোট চান কেন? এটা তো উন্নত দেশে নাই, এটা তো বেলজিয়ামে তো নাই, জার্মানিতে তো নেই। জার্মানিতে তো ওই যে সরকার ক্ষমতা থাকে তার আন্ডারে ইলেকশন হয়। ভারতে যে সরকার ক্ষমতায় থাকে তার আন্ডারে নির্বাচন হয়। ভারতের নির্বাচন নিয়ে তো প্রশ্ন ওঠে না। আমাদের হয় কেন? কারণ আমাদের পলিটিক্যাল কালচারটা ডিফারেন্ট, আমাদের এখানে মানুষের মেন্টালিটি ডিফারেন্ট, এখানে মানুষ কাঠামো ডিফারেন্ট। ফলে এখানে অন্য দেশে ভালো, বেলজিয়ামে ভালো, ওইটা বাংলাদেশে ভালো, এটা হবে এর কোনো মানে নিশ্চয়তা নাই। ফলে পিআরটা এখন পর্যন্ত আমি মনে করি বাংলাদেশের জন্য একেবারেই মানে অ্যাপ্লিকেবল কোনো আইডিয়া না। যদি এটা করতে চায় এই সরকার, এনসিপি, জামাত এবং ইসলামী আন্দোলনকে সুবিধা দেওয়ার জন্য, ওনাদেরকে একটা বড় অংশে, অন্ততপক্ষে শখানেক আসনে যদি এনশিওর করতে চায় সরকার, আনতে হবে। বিএনপি ক্ষমতা সরকার গঠন করুক, কিন্তু অন্তত 100-120টা সিট এরা মিলে পাক, এই যদি সরকার ইন্টেনশন হয় এবং সেজন্য পিআর করতে চায়, এইটা একটা পলিটিক্যালি কেওয়াজ তৈরি করবে। এটা আমার কাছে মনে হয় এটা খুব ভালো কিছু। সেই কেওয়াজ যদি তৈরি হয়, তাহলে কি আমাদের যে প্রত্যাশা নিয়ে জুলাই গণ অভ্যুত্থান, সেই প্রত্যাশা প্রাপ্তি না? জুলাই অভ্যুত্থানের প্রত্যাশার মধ্যে তো সরকার নাই, সরকারের স্টেক হোল্ডাররাও নাই। জুলাই অভ্যুত্থানের 1 নম্বর প্রত্যাশা ছিল নির্বাচন, যে একটা মানে
ক্রেডিবল ইলেকশনের মধ্যে দিয়ে শান্তিপূর্ণ ক্ষমতা হস্তান্তর, জনগণ ভোট দিতে পারবে। তো গত 11-12 মাস ধরে আমরা বারবার দেখছি যে সমস্ত কিছু ঘটছে নির্বাচনকে আনসার্টেন করার জন্য। তা আপনি তো প্রথম চোটে জুলাইয়ের যে স্পিরিট, যে একটা শান্তিপূর্ণ ক্ষমতা হস্তান্তর, গণতান্ত্রিক প্রসেস শুরু হয়, এখন যে সরকারটি ক্ষমতায় আছে এটা তো একটা নন পলিটিক্যাল অনির্বাচিত সরকার। যে কোনো মানে যুক্তিতেই এটা অনির্বাচিত সরকার, মানে জনগণের সরকার না, পরিষ্কার কথা। তাহলে জনগণের সরকার, নির্বাচিত সরকার যতক্ষণ পর্যন্ত না আসবে ততক্ষণ পর্যন্ত আপনি জুলাইয়ের যে স্পিরিট, নাম্বার 1 স্পিরিট, সেটা আপনি পারবেন না। 2 নম্বর হলো যে সুশাসন। যেই পরিমাণের ঘুষ, অনিয়ম, দুর্নীতি, লুটপাট, চাঁদাবাজির খবর গত 11 মাস ধরে গণমাধ্যমে আসছে, সেটা যে দলই করুক, সেটা বিএনপির বিরুদ্ধে প্রচুর অভিযোগ আছে, এনসিপির বিরুদ্ধে আছে, জামাতের বিরুদ্ধে নানা রকম অভিযোগ আছে। তাহলে আপনি জুলাইয়ের স্পিরিটের মধ্যে কই? আপনার তো আগের বন্দোবস্তই আছে। তা আমরা তো বলি যে পুরনো বন্দোবস্ত না, পুরনো সিস্টেমে নতুন বন্দোবস্ত। মির্জা ফখরুল বললেন কি যে আগে একজন ব্যবসায়ীর 1 লাখ টাকা ঘুষ দেওয়া লাগতো, এখন দেয় 5 লাখ। তার মানে কি? করাপশন 5 গুণ বেড়েছে। সরকারি অফিসগুলোয় আগে যদি আপনি একটা সেবা নিতে গিয়ে 2 দিন দৌড়াইতে হতো, এখন 5 দিন দৌড়াইতে হয়। এখন 20 টাকার জায়গায় 100 টাকা ঘুষ দিতে হয়। তাহলে আপনি এই অভ্যুত্থানের দরকারটা কি ছিল? এই প্রশ্ন উঠবে না মানুষের মনে? যে আপনি যদি আগের চেয়েও খারাপ হয় পরিস্থিতি, ঘুষের রেট যদি আমার বাড়ে, আমি সরকারি অফিসে গিয়ে যদি আগের চেয়ে বেশি হয়রানির শিকার হই, তাহলে তো এই অভ্যুত্থানের অর্থটা কি? শুধুমাত্রই কিছু লোক পরিবর্তন। আগে একদল লোক চাঁদাবাজি করতে, এখন আপনি চাঁদাবাজি করবেন বলে আগে চাঁদাবাজির জন্য ছাত্রলীগকে দায়ী করতাম, এখন দায়ী করবেন সিপিকে বা তাদের স্টেক হোল্ডারদের। এই জন্য ফলে পরিবর্তনের কোনো ইতিবাচক পরিবর্তনের কোনো লক্ষণ তো গত 11 মাস ধরে আমি অন্তত বেসিক জায়গাগুলোই দেখি না। আমিন ভাই, আরেকটি বিষয়, বিএনপির মহাসচিবের কথা যেহেতু বললেন, মির্জা ফখরুল ইসলাম আলমগীর গতকালকে একটি জাতীয় দৈনিকে একটি ইন্টারভিউ দিয়েছেন। সেখানে তিনি অনেক কথা বলেছেন। একটি জায়গা নিয়ে আমি একটু আপনার কাছে শুনতে চাই। সেটি হচ্ছে, তিনি বলেছেন বাংলাদেশের রাজনীতিতে দক্ষিণপন্থীদের উত্থান ঘটেছে, যা আসলে তিনি ইতিবাচকভাবে দেখছেন না। এই দক্ষিণপন্থা বলতে কাদেরকে বুঝিয়েছেন? দক্ষিণপন্থা মানে ডানপন্থী ইসলামিক রাইটিস্ট ফোর্স উনি বলেছেন। এতে শঙ্কার কি আছে? শঙ্কার কিছু আছে অবশ্যই। এই কারণে আপনার কাছে বলছি যে বাংলাদেশের রাজনীতিতে বা বাংলাদেশের সমাজের ভেতরে আরেকটু ন্যারো ডাউন করি, সমাজের ভেতরেই দক্ষিণপন্থাটা বহু বছর ধরেই আছে। সম্ভবত 15 বা 16 সালে প্রথম আলো একটা জরিপ করেছিল। সেখানে সম্ভবত, আমি তার একটা যদি ভুল বলি, সেখানে বলেছিল বাংলাদেশের ম্যাক্সিমাম মানে 50% বেশি লোক শরিয়া আইনের পক্ষে। এটা নাকি তারা জরিপ, এখন জরিপ সবসময় মানে প্রশ্নবিদ্ধ, কারণ ওটা কিছু লোকের উপরে জরিপ চালায়, কিন্তু সিগনিফিক্যান্ট। বাংলাদেশের সমাজ কাঠামোর মধ্যে ধর্মটা অনেক বেশি স্ট্রং হয়েছে সাম্প্রতিক অনেকগুলো বছরে। তার পেছনে অনেকগুলো কারণ আছে। একটা রাষ্ট্রে যখন অনিশ্চয়তা বাড়ে, মানুষের জীবনের নিরাপত্তাহীনতা বাড়ে, তখন মানুষ ধর্মের প্রতি বেশি ঝোঁকে। ফলে এই সুযোগটা পলিটিক্যাল পার্টিগুলো নেয়। ধরেন জামাত, ইসলামী আন্দোলন বাংলাদেশ, অর্থাৎ ইসলামিক বা ধর্মীয় নাম সর্বস্ব দলগুলো তখন এই মানুষের, ধরেন এই ধর্মীয় দলগুলো বা জঙ্গি গোষ্ঠী যেগুলো, এরা কোথায় সক্রিয় থাকে? বিচ্ছিন্ন এলাকায়, চরে, উপকূলে, গরিব অঞ্চলে, প্রান্তিক অঞ্চলে। আরবান এরিয়ায় কিন্তু এইগুলো কম। ইভেন আপনি দেখবেন যে সাম্প্রতিক বছরগুলো জামাতের ভোট যদি বেড়ে থাকে, আমি জানি স্টাডি করতে হবে, আপনি দেখবেন যে জামাতের ভোট বলে গ্রাম অঞ্চলে বেড়েছে। সাধারণ মানুষ মনেই করে আওয়ামী লীগ বিএনপি দেখছি, এবার জামাতরে দেখি। কিন্তু একটা শিক্ষিত লোক, সচেতন লোক, যে বাংলাদেশের পলিটিক্সটা বোঝে, যে 1971-কে বোঝে, সে জামাতকে ভোট দেবে না। তো তাই না? আপনি তাকে গুলি করলেও তাকে আপনি জামাতকে ভোট দিতে পারবেন না। সরি টু সে, আমি আমার নিজের ওপিনিয়ন বললাম। তার মানে মির্জা ফখরুল যে শঙ্কর কথা বলেছেন, যে এই যে দক্ষিণপন্থা বা ডানপন্থী কিংবা ইসলামিক নাম সর্বস্ব রাইটিস্ট ফোর্স যাদের মানে কি বলেছেন তিনি, যে কি বেড়েছে? দক্ষিণপন্থার উত্থান বেড়েছে। এটা তো আপনি 11 মাসে আমরা তো দেখলাম। 5ই আগস্টের পরে কতগুলা তৌহিদি জনতার নামে মব হয়েছে, নারীদের ফুটবল খেলা বন্ধ করা হয়েছে, আবার প্রশাসন 144 ধারা জারি করেছে। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে সতর্ক করার পরে 1 সপ্তাহ পর একই ঘটনা ঘটেছে জয়পুরহাটে, রংপুরে। তার মানে কি, এই যে ধরেন তৌহিদি জনতার নামে যেই লোকগুলো রাস্তায় নামে, এরা কোনো না কোনো ইসলামিক পার্টির সদস্য। এরা বিএনপির লোক না, এরা আওয়ামী লীগের লোক না, এরা আমার ধারণা মানে বামপন্থী দলের লোক তো নাই। তাহলে দক্ষিণপন্থার উত্থান তো হয়েছে, এটা খুব দৃশ্যমান। এবং গত 11 মাসে ইন্টারিম গভর্নমেন্টের আমলে আপনি দেখেন যে এই দাবি উঠেছে না বাংলাদেশে, শরিয়া আইন চাই। এই দাবি একটা পলিটিক্যাল পার্টির সিনিয়র মোস্ট নেতা একটা শোতে বলেছেন না, যে আমরা শরিয়া আইন চালু করবো, এবং প্রেজেন্টার তাকে প্রশ্ন করছেন তাহলে কি আপনাদের সামনে মডেল কি? উনি বাংলাদেশের সামনে মডেল, ওনাদের সামনে মডেল বলেছেন আফগানিস্তান। তা আপনি আফগানিস্তান বানাইতে চান, বাংলাদেশকে শরিয়া আইন চালু করতে চান। এবং আপনি দেখেন সাম্প্রতিক এই 11 মাসে বা আরো খুব রিসেন্টলি অনেকগুলো ঘটনা ঘটেছে ধর্মের নামে, যে ইসলামের বেসিক জায়গার সঙ্গে কোনো মিল নাই। তো একজন লোক তার ওপিনিয়ন সে দিতে পারে,
আপনি তার সঙ্গে ডিফার করতে পারেন, কিন্তু আপনি তার কল্লা কেটে ফেলবেন, তাকে প্রকাশ্যে ফাঁসি দিতে হবে, তার মানে তারকে মুরতাদ ঘোষণা করে তাকে আপনি ইসলামে শরিয়া আইনে যেরকম বলা আছে হাতের বদলে হাত, এইটা তো শরিয়া আইন চালুর আগ পর্যন্ত আপনি পারেন না, বাংলাদেশের প্রচলিত আইনের মধ্যে আপনাকে থাকতে হবে। তাহলে মির্জা ফখরুল যে কথা বলে শঙ্কার কারণ হচ্ছে এই যে বাংলাদেশ তো বেসিক্যালি একটা ডেমোক্রেটিক কান্ট্রি, আমরা ডেমোক্রেসিটা চাচ্ছিলাম বা এখনো লিবারেল ডেমোক্রেসি আসলে নিজেই একটা লিবারেল ব্যাপার। লিবারেল ডেমোক্রেসিটাও এটা আমার কাছে খুব অদ্ভুত মনে হয়, ডেমোক্রেসি নিজেই একটা লিবারেল জিনিস, বা লিবারেল ডেমোক্রেসি বলে যদি আপনি ডেমোক্রেটিক হন তাহলে আপনি লিবারেল, ইফ ইউ আর নট লিবারেল ইউ ক্যানট বি ডেমোক্রেটিক, পরিষ্কার কথা। তাহলে এই দক্ষিণপন্থার যদি সত্যি উত্থান হয়, ডানপন্থার উত্থান হয়, ইসলামিক বা ধর্মীয় নাম সর্বস্ব দলগুলো উত্থান হলে পরে এটা আলটিমেটলি দেশকে খুব ভালো জায়গায় নেবে না, কারণ ওনাদের সামনে আইডিয়া যদি হয় আফগানিস্তান, তাহলে এটা খুব বিপজ্জনক। আমরা কোন কোন ঝুঁকিতে পড়তে পারি? আমরা ঝুঁকিতে পড়তে পারি ইলেকশনটা পিছিয়ে যেতে পারে। ইলেকশনটা পিছিয়ে যেতে যদি যায় তাহলে এই যারা ইলেকশন না হলে সুবিধা, এরা আরো এম্পাওয়ার্ড হবে, বিএনপির সঙ্গে সরকারের দূরত্ব বাড়বে। কিন্তু আমার কাছে সবচেয়ে বড় যেটা ভয়, পলিটিক্যাল পার্টিগুলো তো ক্ষমতায় আসার জন্যই পলিটিক্স করবে স্বাভাবিক, কিন্তু আমার জন্য ভয় অন্য, যে ইকোনমি যদি আরো বেশি কলাপস করে, যদি এবং মির্জা ফখরুল কিন্তু ওনার ওই ইন্টারভিউতে মার্কিন শুল্ক হার নিয়ে এইটাই সবচেয়ে বড়, উনি কিন্তু বলেছেন যে এটি একটি অশনি সংকেত, আনডাউটেডলি অশনি সংকেত। বাংলাদেশের অর্থনীতি যদি, এবং হঠাৎ করে আপনি খেয়াল করেন নির্বাচনের আলোচনাটা বেশি উঠছে, এর কারণ এটাও হইতে পারে সরকার হয়তো বুঝতে পারছে যে তারা অর্থনৈতিক সংকটটা ট্যাকেল করতে পারবে না। যদি অর্থনৈতিক অবস্থা ট্যাকেল করতে না পারে তাহলে ইলেকশন দিয়ে দ্রুত সে চলে যেতে চাইবে, কিন্তু সরকার চাইলো, কিন্তু সরকারের স্টেক হোল্ডাররা চাইলো না, তারা বললো যে না, পিআর ছাড়া ইলেকশনে যাব না, হতে দেব না। তখন অবস্থা, তখন একটা কাওয়াজ তৈরি হবে, এবং সেই কাওয়াজে বিএনপি একটা যদি পার্ট হয়ে যায়, সরকার স্টেক হোল্ডার একটা পার্ট হয়ে যায়, সরকার নিজেও যদি একটা পার্ট হয়ে যায়। এবং আপনাকে মনে রাখতে হবে যে বাংলাদেশের আইনশৃঙ্খলা বাহিনী, পুলিশের রোল একটা বড় বিষয়, আর্মির রোল আরো বড় বিষয়, প্রতিবেশী দেশ কি ভাবছে, দূরবর্তী আমেরিকা কি ভাবছে, আরেকটু কাছে চায়না কি ভাবছে, অনেক অঙ্ক আছে, ফলে প্রেডিক্ট করা কঠিন। বাংলাদেশের 5ই আগস্টের আগে বাংলাদেশের অধিকাংশ লোকই তো প্রেডিক্ট করে না শেখ হাসিনা পালিয়ে যাবে। তাহলে আপনি এখনো এই 27শে জুলাই প্রেডিক্ট করতে পারবেন না 3রা আগস্ট কি হবে, 3রা আগস্ট আপনি প্রেডিক্ট করতে পারবেন না 5ই ফেব্রুয়ারি বা 12ই ফেব্রুয়ারি কি হবে। ফলে বাংলাদেশের পলিটিক্সটা এত আনসার্টেন হয়ে গেছে, এখানে প্রেডিকশনটা খুব কুইক সুইং করে, এত দ্রুত সুইং করে, কি হবে আমরা ঠিক জানি না, কিন্তু আমি খুব দ্রুত কোনো শান্তিপূর্ণ সমাধান হবে আমার এটা মনে হচ্ছে না। আশাবাদী হতে চাই, কিন্তু আমি অঙ্কের 2 2 গুণে 4 মিলালে আমি কোনো ভালো কিছু আপাতত নিকট ভবিষ্যতে দেখি না। তারপরেও আমরা এর মধ্যে থেকেই আমাদের সমাধান খুঁজতে হবে, এবং রাজনৈতিক দলগুলো এবং যারা অন্তর্বর্তীকালীন সরকারে রয়েছে, এবং আপনার বক্তব্য অনুযায়ী যে জুলাই গণ অভ্যুত্থানের যারা স্টেক হোল্ডার রয়েছে, নিশ্চয়ই একটা বেটার বাংলাদেশ, একটা ভালো বাংলাদেশের জন্যই, ভালো বাংলাদেশের প্রত্যাশা নিয়েই তো আসলে আবু সাইদ, মুগ্ধ, ওয়াসিমরা জীবন দিয়েছে। নিশ্চয়ই তাদের রক্তের সাথে আমরা প্রতারণা করব না, তাদের বিদেহী আত্মা যেন কষ্ট না পায় আমাদের কর্মকাণ্ডে, সেই বিষয়গুলো আমাদের মাথায় নিয়ে এগোতে হবে। প্রিয় দর্শক, আমরা বিশ্বাস করি শত অনিশ্চয়তার মধ্যেও বাংলাদেশের জনগণ ঐক্যবদ্ধভাবে বাংলাদেশকে একটা নিশ্চয়তার জায়গায় নিয়ে যেতে পারবে, এবং রাজনৈতিক দলগুলো সেই যাত্রায় সহায়ক শক্তি হিসেবে ভূমিকা রাখবে বলে আমরা প্রত্যাশা রাখি। প্রিয় দর্শক, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, চ্যানেল জেডের সঙ্গেই থাকুন। খোদা হাফেজ।